নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? আশা করি মা কামাখ্যার ইচ্ছায় ভালো আছেন, ভালো থাকবেন। আর যারা এই অনুষ্ঠান দেখেন তাদের ভালো না থাকার কোনো কারণ নেই, তার কারণ এই অনুষ্ঠানের মধ্যে কোনো নেগেটিভ ব্যাপার কিছু নেই, যা আছে পজিটিভ। নেগেটিভ যেগুলো আছে সেগুলোকে রিপেয়ারিং করার জন্য এই অনুষ্ঠানটা, যে আপনারা ঘরে বসে রিপেয়ারিং করে নিন। কাকিমা, জেঠিমা, মাসিমা, আপনারা বসে বসে অনুষ্ঠান দেখছেন, আপনাদের জন্য কিন্তু একটা জিনিস আমি করতে পেরেছি, যে মধ্যরাত্রে যেটা হতো সেটাকে আমি তাড়াতাড়ি নিয়ে এসেছি। আর সবসময় নতুন অনুষ্ঠান করি না ভাবেন তো, এটা কিন্তু নতুন অনুষ্ঠান। জামাটা দেখেছেন তো, নতুন অনুষ্ঠান। সুতরাং চ্যানেল ঘুরিয়ে চলে যাবেন না, কেন ভাববেন মধ্যে পুরো অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানটা সব থেকে বেশি তারতম্য হচ্ছে টোটকা টিপসের জন্য। তার আগে আবার ছোট ভাই বোনদের একটু ভালোবাসা জানিয়ে নিই, নাহলে আবার রাগ করবে। আর দাদা বৌদিদের খুব খুব শুভেচ্ছা জানাই। আর মাসিমা, কাকিমা, জেঠিমা, ওনারা তো আমার মাথার উপরেই আছেন, ওনাদের আশীর্বাদ আজকে আমি দেবাশিস মুখার্জি, না হলে আমি নীল। আমার কি আছে বলুন? আমি বহু কষ্ট করে, ছোটবেলা থেকে বহু কষ্ট করে আমি ব্যক্তিগতভাবে নিজের জীবনটাকে কষ্ট করিয়েছি। কেন? আমার করার কথা ছিল না। কেন? আমাদের বংশটা কোটিপতি ঘরের বংশ। সেই যখন সাদা কালো সিনেমা চলতো, তখন আমাদের দিনে ভারত টেলিভিশন আমাদের বাড়িতে, টেলিভিশনটা আমাদের বাড়িতে, ক্রাউন টিভি আমাদের বাড়িতে। তখনকার দিনে 8-10টা গাড়ি আমাদের বাড়িতে ছিল। তো সুতরাং আমরা সেই ঘরের ছেলে নই, সেই ঘর থেকে বিলং করি না যে আমাদের কষ্টে জীবন কাটাতে হবে। কিন্তু আমি নিজেকে কষ্টে রেখেছিলাম। কেন রেখেছিলাম জানেন? আমার ছোটবেলা থেকে একটা আত্মচেতনা হয়েছিল। আমার দাদু যত বড় তান্ত্রিক ছিলেন, তো উনি বলেছিলেন যে জীবনটাকে ইউটিলাইজ করতে হলে সব দিন কিন্তু আমি থাকবো না। আজকে আমি আছি, তুই ভোগ করছিস, কালকে না থাকলে কিন্তু করতে পারবি না। সব একটা একটা করে নিরাকার। আর পৃথিবীতে দেখবি কোনো কিছু থাকে না রে, আস্তে 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 সব মিলিয়ে যায়। তো আমি ওনাকে বলেছিলাম যে কি করতে হবে। উনি আমাকে বলেছিল, তোকে কিছু করতে হবে না, তোর ভাগ্য বলছে তোকে কি করতে হবে। তোকে হাঁটতে হবে তন্ত্রের পথে, তোকে তৈরি হতে হবে একটা বড় তান্ত্রিক, তোকে তৈরি হতে হবে একটা বড় পূজারী, তোকে তৈরি হতে হবে একটা বড় জ্যোতিষী, তোকে গণনা করতে হবে, গণনা মানুষের জীবনটা। তো আমি সেই বয়স, যখন 8-9 বছর বয়স, তখন থেকে বেরিয়ে পড়ি ওই সুখের সাম্রাজ্য। মানে তখন বলবো আপনাকে কত, 1970, 68 সালের কথা বলছি, 67-68 সালে ওই টাইমটা। তখন তো আমি ছোট্ট, মানে 72-77 বোধহয় আমার তখন, মানে মোটামুটি আমি 8-9 বছর হয়ে গেছে আর কি, এরকম ব্যাপার। তো তখন আমি দেখতাম আমার দাদুর ঘরে ওই দেওয়ালের মধ্যে এসি লাগানো, বুঝতে পারছেন? তখনকার দিনে ফরেনাররা আসতো আমাদের বাড়িতে, নাগা সন্ন্যাসীরা আসতো আমাদের বাড়িতে, ফ্ল্যাগ মার্চ করতো কালীঘাট রাস্তা, কালীঘাট পটুয়াপাড়া থেকে একদম মন্দির অবধি ফ্ল্যাগ মার্চ চলতো। সবাই জানতো বাবার ওটা বাড়ি, বাবার বাড়ি। নিচে কতগুলো গাড়ি, তখন আমাদের 16-17খানা গাড়ি তখন। তা সেই ঘরের ছেলে আজকে এখানে এসে আপনাদেরকে বলা মানে এটা ভেবে নেবেন না যে অভাবের তাড়নায় বলছি। তাতে আমার কাছে কেউ আসলেও আমার যায় আসে না, না আসলেও আমার যায় আসে না। এটা আমার শখ, আমার প্যাশন, এটা আমার একটা চাহিদা যে আমি পুজো শিখেছি, পুজো করে দেখাতে পারি, আর করে দেখিয়েছি। হাজার হাজার ফল গাছে, ফলে ফুল ফোটে বলে না, আমি ফলও ধরিয়েছি, ফুলও ফুটিয়েছি মানুষের লাইফে এক একটা পুজো করে। করতে পেরেছি, তাই বলছি, হ্যাঁ করতে পেরেছি। বারংবারা বলে কোনো কিছু নেই, অহংকারী কিছু নেই, দাম্ভিক কিছু নেই। এটাই তো আনন্দ। এটাও তো আপনাদের শুনে খুশি, আমারও খুশি যখন শুনি না দাদা আমরা এখন ভালো আছি, যে জায়গা ছিলাম সেখান থেকে উতরে এসেছি। ভাবুন এর চেয়ে তার কি পাওনা আছে, আর কি আছে? যেটার জন্য প্রচেষ্টা, যেটার জন্য শিক্ষা, সে শিক্ষার রেজাল্টটা তো পেয়ে গেলাম আমি। সেক্ষেত্রে বলি, কেন আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলি, আগে কিছু টোটকা আপনাদের দরকার। কেন? আপনারা টোটকার জন্য অনুষ্ঠানটা বসে থাকেন, টোটকার জন্য সবসময় আদুর আগ্রহে বসে থাকেন, যে কিভাবে সবসময় একটা যেন অধীর আগ্রহ, যে কিভাবে কিছু টোটকা শুনবো। আজকে আমি একটা টোটকা দিচ্ছি, দেখুন। যারা কন্ট্রাক্টারি করেন, বা যারা কন্ট্রাক্ট লেভেলের কাজ করেন, বা যারা ব্যবসা করেন, যাদের ফুটপাতে দোকান বলুন, স্টেশনারি দোকান বলুন, গ্লসারি দোকান বলুন, যে কোনো দোকান করুন, তাদের জন্য একটা ভালো টোটকা দিই। ব্যবসার জায়গায় একটা পঞ্চমুখী রুদ্রাক্ষ, 3টে লবঙ্গ, একটু মেটে সিঁদুর, একটু কর্পূর একটা পুটলিতে বেঁধে ঝুলিয়ে রেখে দেবেন। আপনার ব্যবসার জায়গাটা লক্ষ্মীতে পরিণত হবে। একটা পঞ্চমুখী রুদ্রাক্ষ, 3টে লবঙ্গ, একটু কর্পূর আর একটু মেটে সিঁদুর একটা কাপড়ে পুটুলিতে বেঁধে ঝুলিয়ে রেখে দেবেন। শান্তিমতো ব্যবসা হবে, খুব ভালো হবে। কন্ট্রাক্টারি যারা করছেন তাদেরকে বলবো ছোট্ট পুটলিতে করে পকেটে নিয়ে বেরোবেন,
আপনার জীবনে কন্ট্রাক্টারি ব্যবসাতেও সাফল্য পাবেন, আপনি কন্ট্রাক্টও বেশি পাবেন। করে দেখুন। বৃক্ষ, তোমার কিসে পরিচয়? ফলে নিয়ে পরিচয়। ফলটা দিলাম, পড়ে দেখুন, ভালো কাজে দেবে। খেয়াল করে আজকের দিনে এইসব কথা বলতে বলতে পুজোর কথা, যে অনেকে মেডিকেল সায়েন্সের অন্যতম জনক ডক্টর জহারসন, উনি বলেছিলেন, সে বইটা আমি পড়েছি, আপনারা একটু নেট ঘেটে দেখবেন, তাতেও পাবেন, প্রিন্স জহারসন। উনি একটা আচমকা একবার বলে ফেলেছিলেন, প্রেত তত্ত্বকে যে স্বীকার করে না তাকে অজ্ঞই বলা চলে। প্রেত তত্ত্বকে যে স্বীকার করে না তাকে অজ্ঞ বলা চলে। কেন উত্তরটা দিলাম, মানে আমি ছোটবেলা যখন ওই সবসময় বলে আসি, 10-12 বছর বয়স থেকে কিন্তু আমি প্ল্যাটফর্মে নেমে গেছিলাম তন্ত্রের কাজ করতে। ওই করতে 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 মানে আমার দাদু যখন বাড়িতে বসে থাকতেন, আমাকে বড় বড় কাজ কিছু হলে তখনই মানে যখন আমার 15-16 বছর বয়স, তখন আমি উদ্যম গতিতে দৌড়াচ্ছি সমস্ত পুজো। কোন কোন পুজো? কামিনী পুজো, কামেশ্বর মহাদেব, রক্তচামুণ্ডা, ছিন্নমস্তা, তরিতা, নিত্যা, ত্রিপুরা সুন্দরী, দত্তাত্রেয়, বাসন্তী মা, শীতলা মা, অষ্টাদশ মহাবিদ্যার দেবী বলছি, কাত্যায়নী পুজো, এইসব তন্ত্রের রানী এরা, দেবী বগলা, মা তারা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী, মাতঙ্গিনী। 14 বছর 15 বছর বয়সে ওই পুজোগুলো স্টার্ট করে দিয়েছি, বুঝতে পারছেন? তা আজকে আমি কত বছর বয়স আমার, তখন থেকে আমি উদ্যম গতিতে করতাম। তখন আমাকে আমার দাদু একদিন বললেন যে তোমাকে একটুখানি উত্তরপ্রদেশে যেতে হবে। আমি বললাম উত্তরপ্রদেশে যেতে হবে, কি কারণ? বলছে দেখো এনারা এসছে, একটু কথা বলো। আমি বললাম না, তুমি বলো আমাকে কি ব্যাপার। বলছে বলুক, ওনারাই বলুক। ওনারা বলবে কি, ওনারা কাঁপছে টকটক করে, আর কাঁদছে আর বলছে যে ওনাদের বাড়িতে প্রতি অমাবস্যা আসলে একটু করে মানুষ নাকি মৃত পাওয়া যায়। অমাবস্যা রাতে একজন করে মারা যায়। এই নিয়ে অনেকটু কিছু এদিক ওদিক করিয়েছে, অলরেডি 4 জনকে হারিয়ে ফেলেছে ওরা। 4 জনকে মানে 4টে অমাবস্যা 4 মাসে 4 জন হারিয়েছে। তারা রাজবাড়ি, কিন্তু মানে সে উত্তরপ্রদেশের রাজবাড়ি। তারপর বললো বাবার ঠিকানা কেউ দিয়েছে, মানে আমার দাদুকে সবাই বাবাই ডাকতো, বাবার ঠিকানা কেউ দিয়েছে। তো আমরা জানি বাবা ছাড়া আমাদের কোনো গতি নেই। এবার আমি ওনার থেকে শুনছি, আমার দাদু আর চোখে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি মনে মনে বলছি যে জুতোটা যদি হাতে পেতাম নিয়ে পালাতাম। তার কারণ হচ্ছে মারার জায়গায় আমাকে ঠেলে ফেলা হচ্ছে। যেখানে ভূতের ভয় সেখানে সন্দেহ হয়, মানে আর কিছু পেলো না, এগুলো আমার ঘাড়ে জোটাচ্ছে, মানে যাতে আমি আর পুজোর জগতে এগোতে না পারি, এখানেই যেন আমার শেষ হয়। সে ওনাদের কথা শুনলাম, শুনে দাদুর দিকে তাকালাম। আমাকে বলছে কি, ভয় পালিয়ে যেতে ইচ্ছা করছে? যারা বলছেন তারা হিন্দি ভাষী ছিলেন, বাংলাটা ঠিক বোঝেন না, সেই জন্য আমার দাদু আমাকে বাংলায় বলছেন, পালিয়ে যেতে ইচ্ছা করছে? মনে মনে তো বলছি হ্যাঁ, পালিয়ে কেন, আমার তো 3 তলা থেকে 1 তলা এখনই যেতে পারলে বাঁচি। কিন্তু ওনার সামনে থেকে ওঠার জন্য একটুখানি সৎসাহস দরকার থাকতো। কিন্তু উনি খুব ভালোবাসতেন, অত্যন্ত স্নেহ করতেন। আমাকে শুধু বললেন গেলে পালিয়ে যাওয়া অসুবিধা নেই, কিন্তু জীবনটা থেমে থাকে না, কিন্তু জীবন পালাতে পারে না, জীবন এগিয়ে যেতে থাকে। আজকে এখানে না কালকে ওখানে যাবে, হতেই পারে। এই কথাটা আমার মাথার মধ্যে একটু খটকা লাগলো। সত্যি তো, আমি আজকে না পালিয়ে গেলাম, কিন্তু আজকে ডেটটা তো কালকে পাবো না, আজকের ডেটটা তো ব্যাক চলেই গেল। তাহলে আমাকে যদি আজকের ডেটে যদি মৃত্যু থাকে, তো আজকেই হবে, কালকে তো আমি দেখতে পাবো না। আমি তখন বললাম আমি পালানোর চিন্তা করছি না, করেছিলাম কিন্তু এখন করছি না, কিন্তু আমার সাথে 2 জনকে যেতে হবে। কে? আমি বললাম 2 জনের নাম বললাম। কেন, আমার দাদুর ওখানে প্রচুর লোক থাকতো সবসময়, অ্যাসিস্ট্যান্ট, একে হেল্পার হিসেবে। তো ও যাবে, সে যাবে, অমুক যাবে, তমুক যাবে, 2 জনকে নিয়েছি। আর এমনই কপাল, আমি মানে এমন এক ঘাটের মরাকে নিয়েছি, কি বলবো আপনাদেরকে আমি। সে তো আমার আগে পালাতে পারলে বাঁচে। যাই হোক, সে তো জানে না ঘটনাটা কি, তাকে বলা হয়েছে যেতে হবে। হ্যাঁ যেতে হবে। এবার এনাদেরকে বলা হয়েছে যে আমরা অমাবস্যার আগের দিন যে পৌঁছাবো, অমাবস্যার দিন দেখবো, কাজ করব, যা করার কমপ্লিট করে দিয়ে আসবো, পরের দিন কিন্তু আমাদের ছেড়ে দিতে হবে, রাখারাখি চলবে না। থেকে যান, ঘুরে যান, খেয়ে যান, ওসব আমাদের দ্বারা হবে না। সমস্ত শর্ত করে আমরা গেছি। তখন যে ট্রেনটা যেত, ট্রেনটা সম্ভবত আমার মানে তুফান এক্সপ্রেস যেত। হ্যাঁ, তুফান এক্সপ্রেস ট্রেন। তো হ্যাঁ, তুফান না কালকা এরকম একটা ট্রেন যেত, ওই ট্রেনেই গেছিলাম। তো আমরা 3 জন গেছি, আর ওনারা 4 জন এসেছেন, 7 জন গেছি। অমাবস্যার আগের দিন পৌঁছেছি।
তো পৌঁছতে বাপ রে বাপ, সে বাড়ির রাজগেট দেখলে আমার মাথা খারাপ হয়ে গেছে। মানে রাজগেট তো সেই রাজগেটের মতো রাজগেট, সে রাজগেট খুলতে দুজন সিকিউরিটি আছে, সে দুজন দারোয়ানের মতো দুপাল্লা দুজন টেনে খুলছে। এত উঁচু বাড়ি, এত উঁচু। আর বাড়ি মানে কি, এ প্রান্ত থেকে ও প্রান্তর যদি আমাকে হেঁটে দেখতে হয় তাহলে আমাকে মনে হয় 2-4 ঘন্টা সময় দিতে হবে। মানে এত বড়, এত বাড়ি, সে রাজবাড়ির মতন জমিদার বাড়ি। সে বাড়ির দোতলা 3 তলা অব্দি বাড়ি, সে ডিজাইনে সে রাজা নবাবদের মতন করা বাড়ি। এরা ঠাকুর, তখন জানলাম ঠাকুর বংশ এরা, একদম রাজপুত ঘরানার। সে বাড়িতে এলাহি ব্যাপার, মানে এলাহি ব্যাপার, মানে সে কোনো কিছুর অভাব নেই। মানে কি নেই সেটা বলবো আমি, কি নেই। মানে আলাদা একটা ছোট বাড়ির জমির মধ্যে ছোট একটা ভিলেজ মতন, ছোট্ট এইটুকু একটা ভিলেজ মতন একটা আর্টিফিশিয়ালি করে রেখেছিল, যেখানে মশাল জ্বালিয়ে রাখতো। সেটা দেখেও মানে সেই দিনকে দেখে আজকে ডেটে মনে হয় ওই যা দেখি ওটা ভুলতে পারি না। হ্যাঁ, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বিশ্রামটা চান টান করে খাওয়া দাওয়া করে শুয়েছি। এবার পাশে যাদের নিয়ে গেছে তারা দুপাশে শুয়েছে। আমাকে বলছে, কি গো গোসাই? আমি কি এসছি তো বটে, কিন্তু কালকেতে অমাবস্যা, কি পুজো? আমি সকালে দেখা যাবে, মালপত্র কিনতে হবে না, আমি সকালে দেখা যাবে। আর আমি তো জানি কি করতে এসছে আর কি আছে। সকাল হয়ে গেছে, সব মুখ হাত পা ধোয়া হয়ে গেছে, সব কিছু হচ্ছে। এবার চান টান করে আমার 2 সাকরের তৈরি, লিস্ট দাও আর ওনাদের লোক দাও, বাজারে যাচ্ছি। কারণ আমরা তো চিনবো না, আমার সময় হলে বলবো। সেই একজন বলছে, কিসে সময় হলে বলবে? সময় আর কখন হবে? আজকেই তো অমাবস্যা, তা পুজোটা তো বিকেলে হবে, সন্ধ্যাবেলা রাত্রিবেলা পুজো হবে, বিকেল 3টের সময় একই কথা। এইবার যেই বিকেল হচ্ছে তখন এই রাজঘরানার মানুষ, মানে এই যাদের বাড়ি গেছি তাদের মুখটা, মানে কি বলবো আপনাদেরকে, সকালবেলা যেমন একটু উজ্জ্বল, বিকালবেলা ততটা ফ্যাকাশ হয়ে আসছে আস্তে আস্তে। বা তাদের মধ্যে একটা ত্রাস, না জানি আজকে কি হবে, না জানি আজকে কি হবে, না জানি আজকে কার পালা। আমি কিন্তু ওদেরকে দেখছি একবার, আমার সঙ্গে 2জন গেছে তাদেরকেও দেখছি একবার। এবার যখন সন্ধে হয়েছে তখন আমাকে 2জন চেপে ধরেছে, তুমি সত্যি করে বলো কি কাজে নিয়ে এসছো? নিশ্চয়ই কোনো ব্যাকা কাজে নিয়ে এসছো, নাহলে এতক্ষণ পুজোর সামগ্রী সাজানো হয়ে যেত। তখন আমি ওকে ওদের 2জনকে বুঝিয়ে বললাম, এই ঘটনা, এই কাজে এসেছি, চুপ করে থাকো। একজন তো সঙ্গে সঙ্গে বলে, আমাকে তুমি কালকে বললে না কেন? আমি আজকে সকালবেলা চলে যেতাম। হ্যাঁ, এইসব কোন মানুষ, এই বাবাই একমাত্র পারে এইসব জায়গা নিয়ে ফেলে দিতে। এইসব আমাদেরকে পাঠালে হয়? আমাদের বাড়িতে বউ বাচ্চা আছে, এ আছে, ও আছে, সে আছে, হ্যান ত্যান বক বক বক। আমি রেগে গেল, চুপ। আমাকে আবার বলে বাবার মতন হয়েছে, বলতে গেলে চুপ। নিজের তো কিছু হবে না, যা হবে আমাদের হবে। আমি চুপ করে বসো, বকর বকর কম করে চুপ করে বসো। রাত্রি 9টা বেজে গেছে, 9:30 বেজে গেছে। 10টা 10-এ অমাবস্যা লাগে, সেই দিন সেই সময় ছিল, খেয়াল আছে। 10টা 10-এ অমাবস্যা লেগে গেল। এবার আমি গিয়ে বললাম, 2জনকে বললাম, তোমরা একটা কাজ করবে। বাড়ির লোককে বললাম, মেয়েরা এক ঘরে থাকবেন, ছেলেরা এক ঘরে থাকবেন, আর সব নিচে থাকবেন। কেউ যাদের ঘরে ঘরে ঢুকে যাবেন না, নিচে থাকবেন। যেন আমি এইদিকে মেন দরজা, আপনাদের বাড়ির দরজার বাইরে যেখানে আপনার বারান্দাটা, যেখানে সেইখানটা আমি গেটে পা দুলিয়ে বসে থাকবো। আপনাদের যেন পেছনে দেখতে পাই পেছনে আছেন, কিন্তু 2টো ভাগে থাকবেন, ছেলে মেয়েরা আলাদা আলাদা থাকবেন। এইবার 2জন বসে বলছে, আজকে তুমি কি করবে বলো তো? আজকে তুমি কি করবে? আজকে তো তুমি আমাদেরকে মারার জন্য পরিকল্পনা করেছো, এই করেছো। বকর 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 করেই যাচ্ছে। আমি তখন বললাম যে আজকে এখানে তোমাদের 2জনকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে একজনকে মায়ের কাছে পাঠাবো। আর যেই না বলা সেই না লাফালাফি শুরু। এই জন্য তো নিয়ে এসছে, এই এক গন্ডগোল, এই ঝামেলা। আমি জানি কেন রাতভর জাগতে হলে একটু হাসি ইয়ার্কি করতে হবে। এই হতে হতে কত ইয়ার্কি করবে, কত হাসি আসবে। এবার ওই বারান্দায় বসে আছি তো, প্রায় 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, সব রেডি। 2টো বেজে গেছে, আমি একদম স্টিল বসে জব করে যাচ্ছি, ওখানে বসে জব করে যাচ্ছি। তো জব করতে 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 যখন মোটামুটি ধরুন 2:30 পৌনে 3টে হবে, তখন ওই ঝিমোচ্ছে সব আর কি। তখন আমিও ঝিমিয়ে পড়ে হঠাৎ আমি আকাশের দিকে এরকম করে তাকালাম, আমি দেখছি একটা নক্ষত্র তারার মতন জ্বলছে। এবার তো ওখানে তাকালাম, 2-3বার তাকালাম, দেখলাম নক্ষত্র তারার মতো জ্বলছে, সে তো ওখানেই থাকবে, সে এগিয়ে আসবে কি করে? এবার আমি চোখটা খুলে দেখছি একটা আলো এগিয়ে আসছে বাড়ির দিকে। এইবার আমি রেডি হলাম, মানে আমার রূপে চলে এলাম, প্ল্যাটফর্মে চলে এলাম, যে এই সেই জিনিস আসছে, কিছু এই প্রাণকারী স্বর্ণে আসছে।
আমি বাড়ির ভেতরে কাউকে কিছু বললাম না, এই দুজনকে ধাক্কা দিয়ে বললাম চেঁচাবে না, চুপচাপ হয়ে যাও, রেডি হয়ে যাও, যা বলবো তাই করবে। ওইখান থেকে উড়ে এলো, উড়তে 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 শেষে বাড়ি ঠিক দরজার সামনে একটু দূরে একটা এরম বড় একটা পাতার মতন একটা সরা, মাটির সরা এসে নামলো, প্রদীপ জ্বলছে তার মধ্যে। আর সঙ্গে সঙ্গে দৌড়াও দৌড়াও, ওই সরার সামনে চলো। সরার সামনে গিয়ে দেখছি একটা কাটা শুকরের মাথা, কাটা শুকরের মাথা, দাঁত বেরোনো, প্রদীপটা জ্বলছে, রক্তগুলো তাজা পড়ে রয়েছে, ওটা এসেছে। আর আমি যে দুজন গেছে ওই দুজনকে বললাম তোমরা কিছু এক্ষুনি ওর মধ্যে পেচ্ছাপ করো, এখনই ওর মধ্যে ইউরিন করো। এরা বলছে করবো, আমি এক্ষুনি 1 সেকেন্ড টাইম দেবো না, কিন্তু করো, এখানে বলে দিচ্ছি। ওরা ওর মধ্যে ইউরিন করে দিয়েছে, আমি জবটা ধরে নিয়েছি। যে ইউরিন করেছে ওটা করলে কি আস্তে করে উঠলো, উঠে ব্যাক করে চলে গেল। এবার আমি বলেছি যে ও নড়বে না ওখান থেকে, কেউ চলে যাচ্ছে চলে যাক, যতক্ষণ না লুপ্ত হচ্ছে, যতক্ষণ না দেখতে পাচ্ছি অদৃশ্য হয়ে গেছে, ততক্ষণ কেউ নড়বে না। কেন ওই জায়গা থেকে নড়লেও কিন্তু ব্যাক করতে পারে। বেরিয়ে চলে গেল, অদৃশ্য হয়ে গেল, আমরা ধীরে ধীরে ব্যাক করলাম। ততক্ষণ দেখছি এরা সব ঝিমিয়ে আছে, এদের কাউকে ডাকিনি। আমরা বসলাম, ঘরে এলাম, ঘরে এসে ডাকলাম, ডেকে বললাম দরজাটা বন্ধ করুন, এবার দরজাটা বন্ধ করুন। সবাইকে ডাকলাম, সবাই উঠেছে, কিছু হয়ে গেল নাকি, কিছু হয়ে গেল নাকি। তখন প্রায় ভোর 3:30 4টে বাজে। 4টের সময় এলাম, আপনাদের বাড়িতে সবাই আছেন তো যারা ছিলেন এখানে? তো বলছে সবাই দেখলো, হ্যাঁ সবাই আছে। তো অবিশ্বাস্য কাণ্ড, সকাল 4টে বেজে গেছে, যা রাত্রিবেলা 1:30 2 2:30টার মধ্যে ঘটে যায়, আজকে সকাল 4টে বেজে গেছে, কারোর কিছু হয়নি। আমাকে বলছে আপনি কিছু করলেন, আপনি কিছু দেখলেন? আমি সেটা আপনাকে আমি ব্যাখ্যা করতে পারবো না, সেটা যেখানে ব্যাখ্যা করা সেখানে ব্যাখ্যা করব। আর সেখানে ব্যাখ্যা করতে হয় না, সেখানে ওখানে বসে এখানে দেখতে পাচ্ছে কি হচ্ছে না হচ্ছে। তবে কালকে সকালে আপনারা একটা নিউজ পাবেন যে আপনাদের বিপরীতে কারোর কিছু হলো কিনা। যাই হোক, পরদিন সকাল হয়ে গেল, খুশির খবর, সেই দিন অমাবস্যাটা কেউ মারা যায়নি। সেই দিনের পর থেকে আজ অব্দি অমাবস্যা আর কেউ মারা যাননি। শুধু দুঃখের খবর পরের দিন একটা পাওয়া গেল, তাদের যে বংশের রিলেটিভ শত্রু ছিল জমি জমা সংক্রান্ত ব্যাপারে, তারা কোনো এক কুখ্যাত নাম করা এক তান্ত্রিক জঙ্গলে থাকে, তাকে ধরেছিল। সে মুট ক্রিয়া করতো, মুট মানে মারণ ক্রিয়া করতো, সেই ক্রিয়া করে চালান করেছিল, যেখানে এসে বাড়িতে একজন একজন করে মৃত করবে, খালি করবে সব। কিন্তু ওই যে একটা রিটার্ন গেছে, রিটার্ন যাওয়ার পর কি হয়েছে জানেন? যেগুলো করে পাঠাচ্ছিল তাকে গিয়ে ধাক্কা মেরেছে, সেই হার্ট ফেল করে মারা গেছে রাত্রে। এটা হলো দুঃখের খবর। তো তারা দুঃখের খবর পেয়ে আকস্মিকভাবে একদম অবাক, এ কি খবর পেলাম আমরা। এই হচ্ছে আপনাদের ঘটনা, এই হয়েছিল আপনাদের শত্রুতা, এই কারণে এই হচ্ছিল। এইটা যদি আপনার 4 মাস আগে যেতেন তাহলে 4 জনই যেতে থাকতো, কেউ যেত না। বলে আমরা ট্রেন ধরে ওখান থেকে ফিরছি, আর ওই দুজন বকর বকর করছে, এবারের মতো প্রাণে বাঁচলাম, আর জীবনে তোমার সাথে যাব না। আর আমাকে বাবা বললেও যাব না, আমরা 4 তলাতেই যাবো না, বাবার কাছেই যাবো না, তো বাবা ডাকবে কি? তোমার চোখে যাকে পড়বে তাকে নিয়ে যাবে। এই সেই পুরনো কাহিনী শুনতে 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 আবার ট্রেনে করে কলকাতা ফিরলাম। জীবনে একটা ইতিহাস দেখলাম, মানুষ মানুষকে কত কী করতে পারে। তো আজকে প্র্যাকটিক্যাল জায়গায় দাঁড়িয়ে বলি, সত্যিই পারে মানুষ মানুষকে অনেক কিছু করতে, কিন্তু ওই সর্ষে পোড়া জবা ফুল দরজার সামনে ফেলে দিয়ে কিছু করতে পারে না। পিওর তন্ত্রিক হওয়া চাই। আর তন্ত্র মানে কি জানেন? তনু, তনু শব্দের অর্থ হচ্ছে তন্ত্র। তন্ত্র শব্দের বিপরীত অর্থ তনু, তনু মানে ত্রাণ করা। যে একে অপরকে ত্রাণ করে তাকে তান্ত্রিক বলা চলে। তাতে যদি মনে করেন একটা জমাদারকে আপনি তান্ত্রিক বলবেন, সেই তান্ত্রিক হতে পারে। আপনি যদি মনে করে থাকেন যে যারা সার্ভিস দিচ্ছে, সোশ্যাল সার্ভিস মানুষকে দিচ্ছে, তারা সবাই তান্ত্রিক। কেন? ত্রাণ যারা করে তারাই তান্ত্রিক। সুতরাং এটার আলাদা কোনো ডেফিনেশন নেই তান্ত্রিক মানে যে খালি জঙ্গলের অঘরী সাধু সন্ন্যাসী হতে হবে। এবার আসছে আপনাদের মেন চ্যাপ্টার, বাস্তু দোষ নিয়ে। এই যে বলি বাস্তুটাকে ঠিক রাখতে, আমি বারংবার আপনাদেরকে বলি বাস্তু ঠিক রাখার জন্য ভীষণ প্রয়োজন। এই যে বাড়িতে ওই বাইরে আছেন ভালো আছেন, বাড়িতে ঢুকলেন অশান্তি, যেই ঢুকলেন অশান্তি, মানে আপনার বাড়িতে মহলটা দেখলেই মাথাটা এত গরম হয়ে যাবে। আপনার ছেলে চুল কাটা দেখলে আপনার মাথা গরম হয়ে যাবে, কিছু বলতে গেলে বলবেন যাও বয়স হয়ে গেছে তোমার। মেয়েকে কিছু বলবেন, মেয়ে বলবেন নিজের কাজ নিয়ে থাকো, বেশি বোঝো, কি চাপ পড়াশোনায়। আরও একটা সার্টেন ঘটনা বলছি, সবথেকে বড় কথা হচ্ছে আজকালকার ছেলে মেয়েদের একটা অবিশ্বাস্য ব্যাপার, 17 18 20 বছর হয়ে গেলে প্রেমে পড়ে যায়। সেটা 2 বছর বাদেই বাবা মা জানতে পারে, তখন চেষ্টা করে মা তোকে তুই কেন করলি। তখন মেয়ের কথা হচ্ছে আমি ওই ছেলেকে ছাড়া বাঁচবো না, আমি ওকে ছাড়া থাকবো না, আমি ওকে ছাড়া বাঁচবো না। এই নিয়ে তুলকালাম 2 ঘরে অশান্তি। এই অশান্তিতে জেরবার হয়ে মা বাবা একদম ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে, একদম আর নিতে পারছে না। এই এক চ্যাপ্টার। আর একটা হচ্ছে দূরে পাঠানো, ছেলেকে পাঠিয়েছে পড়াশোনা করতে, প্রত্যেক মাসে টাকা পাঠাচ্ছে, ছেলে ওখানে ক্লাসে না গিয়ে টাকাটা নিয়ে অন্য একটা মেয়ের সাথে প্রেম করে ঘুরে বেড়াচ্ছে।
বা আপনার মেয়েকে আপনি পাঠিয়েছেন পড়তে, সে টাকাও আশেপাশে পাচ্ছে, অল্প ক্লাস করছে, বেশি ঘুরে বেড়াচ্ছে। যখন আপনি জানতে পারছেন আপনার বুকটা ফেটে যাচ্ছে, আমি আমার সন্তানটাকে আমি কি দেখতে চেয়েছিলাম, এ কি হতে চলেছে। এই ঘরের মধ্যে যেটা 17-20 বছর, এই 20 বছর 22 বছর বয়সে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই হঠাৎ করে এগুলো যে আবেগের বসে, কোনো একটা মন্দিরে গিয়ে ছেলেটার বয়স 22 বছর, মেয়েটার বয়স 18 বছর 19 বছর, একটু সিঁদুর পরিয়ে দিল, দিয়ে নিজের বাড়ি নিয়ে চলে গেল। মার ঝগড়া মারামারি অমুক তমুক করে এক ঘরে ব্যাস, এবার চাল নেই, ডাল নেই, খাওয়া নেই। এটা হচ্ছে কি বলুন তো, মানে দুঃস্বপ্নের মতন। 6 মাস, 3 মাস, 2 মাস এই বাড়িতে ঝগড়া করে খাওয়া দাওয়া, এই বাড়ি ও বাড়ি চললো, মেয়ের বাড়িও মেনে নেবে না, ছেলের বাড়িও মেনে নেবে না, চললো অশান্তি। এরপর কি হবে, স্বামী স্ত্রী এই যে দুজনের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল, বেমতলব ভীষণ অশান্তি, চলে গেল কোথায়, ডিভোর্সের পর্যায়ে। আবার 23 বছর বয়সে দেখুন কি সুন্দর মিল, দেখুন 22-এ বিয়ে হলো, 23-এ ডিভোর্স হয়ে গেল, ছাড়াছাড়ি হয়ে গেল। অ্যাকচুয়াল লস অ্যান্ড প্রফিটটা কি হলো, মেয়েটা বা ছেলেটা দুজনের জীবনে একটা কলঙ্কের দাগ পড়ে গেল। নেক্সট টাইম সেখানে তার জীবনে একটা ভালো কিছু করতে হলে অনেক সমস্যা, অনেক জ্বালা, যে সেই জায়গায় ভালো করা যাবে কি যাবে না। এই কাজগুলো কিন্তু আপনারা অনায়াসে, আপনারা যদি মনে করেন আমার কাছে আসবেন, আসতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করছি না, আমি কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি না, কারণ আমি এই কাজগুলো করতে ভালো পারি, পারদর্শী আমি জানি, কিন্তু এই বলে এটা নাকি আপনাদেরকে ডেকে ডেকে আমি করাবো, আমার এরকম কোনো ক্যানভাস করার মতো কিছু নয়। কিন্তু তথাপি মানে এগুলো আগে থেকে জানতে পারলে আমাকে জানাবেন। হরোস্কোপে সপ্তম স্থলে যদি কেতু আর মঙ্গল থাকে, আর শুক্র যদি নিচস্থ থাকে, তাহলে সে প্রেমিক প্রেমিকা আবদ্ধ হতে বাধ্য, এটা ফাইনাল। দ্বিতীয় রাহু থাকলে সে কোনো কারোর কথা শুনবে না, লগ্নে রাহু থাকলে অবিবাহিত হবে, আর দ্বাদশে রাহু থাকলে বিদেশ যাত্রা হবে। আর যদি অষ্টম ঘরে, ভাগ্যস্থান নবম ঘরে রাহু মঙ্গলের প্রকোপ থেকে থাকে, তাহলে সে কিন্তু বারংবার ভাগ্যের বিপর্যয় ঘটাবে। দশমে একাদশে বৃহস্পতি থাকলে সুফল দেবে না, আয়পতি ঘর, সে ঘর থেকে যদি বৃহস্পতি বসে থাকে আপনার অর্থ ধ্বংস হতে বাধ্য। আর যদি শনি মঙ্গল লগ্নে থাকে, লগ্নে সপ্তমে বা দ্বাদশে, তাহলে মাঙ্গলিক হতে সে বাধ্য। আর সপ্তম দৃষ্টি যদি সপ্তমের মঙ্গল থাকে, মঙ্গলের সপ্তম দৃষ্টি যদি লগ্নপতি থেকে, লগ্নের উপর থেকে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সে মানুষকে আপনি যা বলবেন, আপনি সোজা তাকে বলবেন এটা চিড়িয়াখানা, সে বলবে না চিড়িয়াখানা বলবে না, সে বলবে ওটা ভিক্টোরিয়া মেমোরিয়াল। আপনি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে গিয়ে বলবেন এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, সে বলবে না এটা কালীঘাটের মন্দির। এই হচ্ছে স্যার চ্যাপ্টার। আর হরোস্কোপটা নিয়ে পিএইচডি করেছি তো, গিলে খাওয়া আছে, কোন ছকটা কোথায় গেলে কি হতে পারে, 5 মিনিটের ব্যাপার আমার কাছে। এগুলো নিয়ে কোনো আমি কিছু মানে ব্যাপার মনে করি না, এটা করতে আমার কোনো ব্যাপার না, 5 মিনিটের ব্যাপার। আপনারা পারদ শিবলিঙ্গ বাস্তু জিনিস যা যা লাগবে আপনারা এখান থেকে কিনতে পারেন, সমস্ত জিনিস ফোন করবেন, বলে দেবে। যারা দূরে আছেন, পশ্চিমবাংলায় বাস করেন, বা দিল্লি বোম্বেতে বাস করেন, বা বিদেশে আছেন, আপনারা কিনতে ইন্টারেস্টেড, দেখুন 8334926072, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। বারবার বলছি, এটা অফিসিয়াল নাম্বার। এই রাত্রের অনুষ্ঠান দেখছেন, এখন ফোন করবেন, সুইচ অফ পাবেন, কেন এখন বন্ধ। আমাদের সকাল 10টা থেকে 6টা অবধি ফোন টাইম পাবেন, কল করবেন। রবিবার ছাড়া সোম থেকে শনি এভরিডে 10:30 থেকে 6টা অবধি খোলা, এভরিডে। আপনারা এসে দেখে শুনে মনের মতো জিনিস, কোনটা কি কাজে লাগে, কোনটা কি কাজের আছে। অনেক সুন্দর সুন্দর মূর্তি, ছোটো ছোটো গণেশের মূর্তি, অনেক মূর্তি আছে, অনেক জিনিস আপনারা দেখে শুনে কিনে নিয়ে যেতে পারেন। আর যারা কিনতে চাইছেন দূর দূরান্ত থেকে, তারা ওই নাম্বারে ফোন করবেন, কি দাম জেনে নেবেন। এক্সট্রা কোরিয়ার সার্ভিস চার্জটা আপনাকে দিতে হবে, ওখানে টাকাটা পেমেন্ট করবেন, কোরিয়ার সার্ভিস চার্জটা। আর এই নাম্বারে আপনাকে বলে দেবে এরা যে কিভাবে আপনাকে অ্যাড্রেস পাঠাতে হবে, কিভাবে আপনাকে টাকা পাঠাতে হবে, কত টাকা দাম, সব বলে দেবে। প্লাস এক্সট্রা কোরিয়ার সার্ভিস চার্জটা আপনাকে পাঠাতে হবে। নিচে দেখুন 3টে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। যে কোনো একটি ব্যাংকের নাম্বার আপনি লিখে নিন এখান থেকে, এখানে নাম্বার লিখে নিলে আপনার টাকাটা ডিপোজিট করতে সুবিধা হবে। আর একটা জিনিস এখান থেকে কিন্তু একটা জিনিস চিন্তা করবেন না, কারণ এই অনুষ্ঠানটা আজকের নয়, এই অনুষ্ঠানটা 2012 সাল থেকে চলছে। 12 সাল থেকে লোকে টাকা ফেলে যাচ্ছে, সমানে জিনিস চলেই যাচ্ছে। 25/4 রাজা নবকৃষ্ণ স্ট্রিট, বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট, কলকাতা শোভাবাজার মেট্রো স্টেশন থেকে নেমে হাঁটা পথে 1 মিনিট, হাঁটা পথে 1 মিনিট, ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আপনি পৌঁছাতে পারবেন। সুতরাং যারা মনে করছেন যে, আর একটা কথা বারবার বলে দিই, এই 2022 ডিসেম্বর 22 তারিখ থেকে 2023 5 তারিখ অবধি বুকিং নাম্বারটা বন্ধ থাকবে। যারা আসবেন সরাসরি এসে কিনে নিয়ে যেতে পারেন। আর যারা ব্যাংকে টাকা পাঠাবেন, ব্যাংকে যারা টাকা পাঠাবেন তারা সেই টাইমটুকু বন্ধ থাকবে ব্যাংকের ব্যাপারটা, কেন তখন আপনাদের ট্রানজ্যাকশন চলবে না। শুধু যারা আসছেন এসে দেখে শুনে কিনে নিয়ে যেতে পারবেন, কোনো রকম বুকিং হবে না। আর বুকিং নাম্বারটা কিন্তু বন্ধ থাকবে, তার কারণ আমি যেহেতু থাকছি না, আমি নিজেই থাকছি না। সুতরাং আমি ফিরলে আবার নতুন অনুষ্ঠান হবে, তখন কথা হবে। কিন্তু এটা এখন না, কিন্তু ডিসেম্বর মাসে 22 তারিখ থেকে
2023 সাল পড়বে জানুয়ারি মাসের 5 তারিখ অবধি। ঠিক আছে, অবশ্য লেখা যাচ্ছে, দেখতে পাবেন আপনার উপরে লেখা যাচ্ছে ডিসেম্বর মাসের তারিখ থেকে। সুতরাং আজ আসি, আবার আগামী অনুষ্ঠানে দেখা হবে। খুব ভালো থাকবেন, একে অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।